বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো ৫৫ লাখ, একদিনেই শনাক্ত ২২,৩৪,০০০-এর বেশি রোগী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী তুষারপাতে ১০ শিশুসহ ২৩ জনের মৃত্যু, ৩ শতাধিককে উদ্ধার করেছে সেনাবাহিনী। ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলে পাথর ধসে যাত্রীবাহী নৌকার ৭ আরোহীর মৃত্যু, আহত অন্তত ৩২ জন। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে, আপনাদের সাথে আছি আমি সাদিয়া আফরিন। বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৫ লাখ। এ পর্যন্ত আক্রান্ত ৩০,৫৮,০০,০০০-এর বেশি। এর মধ্যে একদিনেই শনাক্ত হয়েছে ২২,৩৪,০০০-এর বেশি রোগী। ২৪ ঘন্টায় মারা গেছে ৫,২০২ জন। ইউরোপে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না করোনার সংক্রমণ। মহাদেশটি করোনার এপিসেন্টারে পরিণত হওয়ার পর থেকেই ঊর্ধ্বমুখী শনাক্তের হার। এক সপ্তাহে ইউরোপের সংক্রমণ বেড়েছে ৩২%, তবে মৃত্যুর হার কমেছে ১০ ভাগ। বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ ৭৯৬ জনের মৃত্যু দেখেছে রাশিয়া। তবে দৈনিক সংক্রমণের সংখ্যার দিক দিয়ে তালিকার বেশ নিচে রয়েছে দেশটি। ২৪ ঘন্টায় রাশিয়ায় শনাক্ত হয়েছে ১৬,৫৬৮ জন। যুক্তরাজ্যে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। ১.৫ লাখের বেশি মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। এর ফলে প্রাণহানির দিক থেকে বিশ্বের ৭ম স্থানে অবস্থান করছে যুক্তরাজ্য। গত ৭ দিনে দেশটিতে ৩৯% বেড়েছে করোনায় প্রাণহানি। ওমিক্রন অথবা করোনার আরও নতুন ধরন আবিষ্কার হলে তা মোকাবিলায় এখনই টিকা দেওয়ার কৌশল পাল্টানো দরকার বলে মন্তব্য করেছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী। ওমিক্রনের থেকে শক্তিশালী কিংবা আরও মারাত্মক কোনো ধরন আবিষ্কার হলে তা মোকাবিলায় দ্রুত টিকা তৈরির সক্ষমতাও জার্মানির রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। ইতালিতে বেড়েই চলেছে সংক্রমণ। প্রতিদিনই হচ্ছে নতুন নতুন রেকর্ড। একদিনে ১,৯৭,০০০-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে, যা সংক্রমণ শুরুর পর দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে একদিনে বিশ্বের সর্বোচ্চ ৪,৬৮,০০০ রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার ক্যালিফোর্নিয়ার গভর্নর জানিয়েছেন, প্রদেশটিতে করোনা পরীক্ষার হার বাড়ানোর জন্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে সেখানকার ন্যাশনাল গার্ডদের। সংক্রমণ বাড়ায় কয়েক হাজার স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে রোববার করোনায় প্রাণহানি হয়েছে ১৬ জনের। এছাড়া রাজ্যটিতে একদিনে শনাক্ত হয়েছে ৩০,০০০-এর বেশি রোগী। এর ফলে তাদের সংস্পর্শে আসায় প্রায় ২ লাখ মানুষকে রাখা হয়েছে সেলফ আইসোলেশনে। ভারতে শনিবার শনাক্ত হয়েছে ১.৫ লাখের বেশি রোগী, যা ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৫২০%। এখন পর্যন্ত ভারতের ২৭ রাজ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে। এই পরিস্থিতিতেও দেশটিতে বিধিনিষেধ লঙ্ঘন করে বিভিন্ন রাজ্যে চলছে ভোটের প্রচারণা ও জনসমাগম। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যাচ্ছে কাজাখস্তানের নাগরিকরা। চলমান সহিংসতায় নিরাপত্তার স্বার্থে বুগরিস্ট সীমান্তে জড়ো হয়েছে অসংখ্য মানুষ। এদিকে দেশদ্রোহিতার সন্দেহে কাজাখস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির সাবেক প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে সহিংসতায় আলমাতি শহরের ভবন, শপিং মল, রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ, জারি করা হয় কারফিউ। এদিকে দেশটিতে শৃঙ্খলা পুনরুদ্ধারে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন কাজাক প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। দুই দশকে বিশ্ব রাজনীতিতে ফের সক্রিয় হয়েছে রাশিয়া, যা তার প্রতিপক্ষ দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আন্তর্জাতিক সংঘাতে হস্তক্ষেপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরেই রাশিয়ার অবস্থান। তুলনামূলক ছোট অর্থনীতির দেশ হলেও বহির্বিশ্বের কাছে সামরিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় দেশটি। আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার সর্বশেষ হস্তক্ষেপ সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ কাজাখস্তানে। জ্বালানির দাম দ্বিগুণ করার প্রতিবাদে দেশটির বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে ২৫০০ সেনা পাঠিয়েছে রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে মূলত রাশিয়া দূরবর্তী দেশেও নিজের শক্তি প্রয়োগের সক্ষমতা প্রমাণ করতে চায়।
এর আগে মালির উত্তরাঞ্চলের টিম্বুকতু থেকে ফ্রান্স সেনা প্রত্যাহারের পর সেনা মোতায়েন করে রাশিয়া। মালি সরকার বলছে রাশিয়ার কাছ থেকে নতুন বিমান ও সরঞ্জাম কিনেছে দেশটি। মালির সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ফরাসি সেনাদের পরিত্যক্ত ঘাঁটি ব্যবহার করবে রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের হুঁশিয়ারিকে উপেক্ষা করে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েই চলেছে পুতিন প্রশাসন। ইউক্রেন থেকে ন্যাটোর সামরিক অবকাঠামো সরানোর শর্ত রাশিয়ার। প্রতিবেশী দেশগুলো ন্যাটোতে যোগ দিতে পারবে না বলেও দীর্ঘদিনের দাবি দেশটির। 2015 সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নেয় রাশিয়া। রুশ সেনাবাহিনীর সহায়তায় হারানো অঞ্চল পুনরুদ্ধারে সক্ষম হয় বাশার আল আসাদ সরকার। সিরিয়ায় দি ওয়াগনার গ্রুপ নামে একটি আধা সামরিক বাহিনী গড়ে উঠেছে, যা পুতিনের ভাড়াটে সৈন্যদল নামে পরিচিত। ওয়াগনার গ্রুপ প্রথম সক্রিয় হয় ইউক্রেনে, এরপর সিরিয়া, মোজাম্বিক, লিবিয়া, সুদান এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সহ সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে এর উপস্থিতি চোখে পড়ে। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকার গঠনের পর প্রথমবারের মতো ইরান সফরে গেলেন তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ইরানে বসবাসরত আফগান শরণার্থীদের নিয়ে আলোচনায় অংশ নিতেই এই সফর। এছাড়া আফগানিস্তানের অর্থনৈতিক সংকট নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। টুইটারে তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি জানান, আফগানিস্তান এবং ইরানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, ট্রানজিট ও শরণার্থী ইস্যুতে আলোচনায় এই সফরের লক্ষ্য। আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেয়ার পর থেকে ইরানে অবস্থান নিয়েছে লক্ষাধিক আফগান অভিবাসন প্রত্যাশী। তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও অভিবাসীদের স্রোত সামলাতে তালেবানের সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। পাঁচ মাস পর পরিবারের কাছে ফিরল আফগান বিমানবন্দরে নিখোঁজ হওয়া শিশু সোহাইল। শনিবার নানার হাতে সোহাইলকে তুলে দেন 29 বছরের ট্যাক্সি চালক হামিদ সাফি। 19 আগস্ট বিমানবন্দর থেকে উদ্ধারের পর নিজ বাড়িতেই সোহাইলের দেখভাল করছিলেন তিনি। মির্জা আলী আহমাদি ও সুরায়া দম্পতির ছেলে সোহাইল আহমাদি তালেবান কাবুল দখলের পর 19 আগস্ট 5 সন্তান নিয়ে ভিড় করেছিলেন বিমানবন্দরে। হঠাৎ করে বল প্রয়োগ করে তালেবান। নিরুপায় হয়ে ছোট্ট সোহাইলকে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে তুলে দিয়েছিলেন এক মার্কিন সেনার হাতে। বিশ্বাস ছিল সব ঝামেলা পার করে ঠিকই ফিরে পাবেন ছেলেকে, কিন্তু নিজেরা নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারলেও সন্ধান মিলছিল না সোহাইলের। পরিবার থেকে আলাদা হয়ে যাওয়ার সময় সোহাইল আহমাদির বয়স ছিল 2 মাস। তার সন্ধানে জোর চেষ্টা চালায় মার্কিন প্রশাসন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হতে থাকে সোহাইলের ছবি ও খবর। অবশেষে 5 মাস পর মিলল খোঁজ। 19 আগস্ট বিমানবন্দর থেকে ছোট্ট সোহাইলকে উদ্ধার করেছিলেন ট্যাক্সি চালক হামিদ সাফি। তার বাড়িতেই ছিল সোহাইল। প্রায় 2 মাস সমঝোতা অনুরোধ করেও সোহাইলকে ফেরত পেতে ব্যর্থ হয় তার পরিবার। যুক্তরাষ্ট্রে আশ্রয়ের বদলে সোহাইলকে হস্তান্তরের শর্ত দেয় হামিদ। তালেবান নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরেছে সোহাইল। শনিবার কাবুলে থাকা পরিবারের কাছে সোহাইলকে হস্তান্তর করেন হামিদ। খুব শিগগির যুক্তরাষ্ট্রে বাবা মা আর ভাই বোনের কাছে পাঠানো হবে সোহাইলকে। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মারি রিসোর্টে ভারী তুষারপাতে গাড়িতে আটকা পড়ে 10 শিশুসহ 23 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 16 জনের মৃত্যু অতিরিক্ত ঠান্ডায় হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 3 শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। দুর্ঘটনার পর এলাকাটিকে দুর্যোগপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। পাঞ্জাবে তুষারপাতের পূর্বাভাস ছিল আগেই। স্থানীয় সময় শুক্রবার রাতে তুষারপাতের কবলে পড়ে মারি শহর। তাপমাত্রা নামে -8 ডিগ্রি সেলসিয়াসে। রাস্তাঘাটে বরফ জমে 4 ফুট পর্যন্ত। সড়কে আটকে যায় কয়েক হাজার গাড়ি। আটকে পড়াদের দ্রুত উদ্ধারের নির্দেশ দেয় পাঞ্জাব সরকার, তবে প্রাণ হারাতে হয় বেশ কয়েকজনকে। ইসলামাবাদ পুলিশ জানায়, নিহতদের মধ্যে আছেন শহরের পুলিশ কর্মকর্তা নাবিদ ইকবাল সহ তার পরিবারের 7 সদস্য। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তুষারপাতের সময় পাহাড়ি এলাকাটিতে অনেক পর্যটক ছিলেন, যা 15 থেকে 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি। বর্তমান পরিস্থিতিতে এলাকাটি এড়িয়ে চলতে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে। রাতে প্রায় 1000 গাড়ি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
মারির কাছের কুলদানা ও ব্যারিয়ানের পরিস্থিতি খারাপ। বরফ সরানোর জন্য ভারী যন্ত্রপাতি আনা হয়েছে। তুষারপাতের কারণে দূরের কোনো জায়গায় আটকা পড়াদের উদ্ধারে প্রস্তুতি আছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। আবহাওয়া কিছুটা ভালো হলে হেলিকপ্টার সেবা শুরু হবে। জঙ্গলে বা দূরের কোনো জায়গায় আটকে পড়াদের উদ্ধারে প্রস্তুত আছে উদ্ধারকারী দল। পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, তুষারপাত দেখতে সম্প্রতি 1 লাখের বেশি গাড়ি মারিতে প্রবেশ করে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাজিলে পাহাড় থেকে পাথর ধসে যাত্রীবাহী নৌকায় পড়ে 7 জন মারা গেছে। আহত হয়েছে অন্তত 32 জন। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এখনও নিখোঁজ আছেন 3 জন। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়। এ সময় তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করা গেলেও নিখোঁজদের সন্ধানে হেলিকপ্টারে অভিযান চালাচ্ছে জরুরি বিভাগের কর্মীরা। কর্তৃপক্ষ জানায়, কয়েকদিনের টানা বৃষ্টির জেরে পাহাড়ের খাঁজ থেকে ধসে পড়ে বড় পাথরখণ্ড। 51 জন মার্কিন সেনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। 2020 সালে ইরানের জেনারেল কাশেম সোলেইমানিকে হত্যার জেরে এই নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। সন্ত্রাসবাদ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে এই 51 মার্কিন সেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জেনারেল সোলেইমানিকে হত্যার সাথে এই সেনারা জড়িত ছিলেন বলে দাবি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের। 2020 সালের 3 জানুয়ারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জেনারেল সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত 200 গ্রামবাসী নিহত হয়েছে। সম্প্রতি জামফারা রাজ্যে জঙ্গিদের আস্তানায় সামরিক বাহিনীর বিমান হামলার জবাবে এই প্রতিশোধ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নাইজেরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে হামলায় 58 জন নিহত হয়েছে। তবে ওই এলাকার বাসিন্দারা জানান, এ পর্যন্ত হামলায় নিহত 154 জনকে দাফন করা হয়েছে। অনেক গ্রামবাসী আবার বলছেন সব মিলিয়ে মোট 200 জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার মোট 10টি গ্রামে হামলা চালায় বন্দুকধারীরা। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। ইথিওপিয়ার তাইগ্রেতে বিমান হামলায় 56 জন নিহত হয়েছে। ত্রাণ সংস্থার 2 কর্মীর বরাতে এ তথ্য দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইরিত্রিয়া সীমান্তের কাছের উত্তর পশ্চিমের একটি শরণার্থী শিবিরে শনিবার এই বিমান হামলা হয়। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। হামলার দায় কেউ স্বীকার না করলেও 1 বছরের বেশি সময় ধরে তাইগ্রের বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইথিওপিয়া সরকার। আরও একটি মাইল ফলক স্পর্শ করেছে নাসার তৈরি পৃথিবীর সবচেয়ে বড় টেলিস্কোপ জেমস ওয়েব। শনিবার প্রতিফলক আয়না সফলভাবে স্থাপনের কাজ শেষ হয়েছে। এর আগে 5 স্তর বিশিষ্ট সানশিল্ড স্থাপন হয়। বিজ্ঞানীরা বলছেন, এতে মহাবিশ্বের সৃষ্টি রহস্য জানতে আরও এক ধাপ অগ্রগতি হলো। গত 24 ডিসেম্বর ফ্রেঞ্চ গায়ানা থেকে আরিয়ান রকেটে চেপে মহাকাশে পাড়ি জমায় জেমস ওয়েব। এর 15 দিন পর 6.5 মিটার চওড়া বিশাল আকৃতির একটি প্রতিফলক আয়না স্থাপনের কাজ শেষ করেছে টেলিস্কোপটি। জানা গেছে, শুক্রবার আয়নার বাম পাশের ডানা আর শনিবার ডান পাশের ডানা খুলেছে। টেলিস্কোপটি এতটা বিশাল যে মহাকাশে পাঠানোর সময় রকেটে ভাঁজ করা হয়েছিল। স্বর্ণ দিয়ে মোড়ানো আয়নাটি 21 ফুট বিশাল। কক্ষপথে পৌঁছে এটি ডানা মেলতে শুরু করে, যা এই অভিযানের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর আগে শেষ হয়েছে 5 স্তর বিশিষ্ট সানশিল্ড স্থাপনের কাজ। এর মাধ্যমে মহাবিশ্বের সবচেয়ে দূরবর্তী বস্তুর সংকেত শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে 15 লাখ কিলোমিটার দূরে নিজ কক্ষপথ থেকে বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডল ও আবহাওয়া সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করবে জেমস ওয়েব। এর মাধ্যমে প্রাণের অস্তিত্বের খোঁজ মিলতে পারে বলে আশাবাদী বিজ্ঞানীরা। এদিকে 6200 কেজি ওজনের এই স্পেস টেলিস্কোপকে অনেকেই হাবলের উত্তরসূরি বললেও এই ধারণাটি
ভুল বলছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ্যা বিভাগের চেয়ারম্যান। হাবল জেমস ওয়েবের উত্তরসূরি নয়। এর প্রথম কারণ, হাবল এখনো কাজ করছে। আশা করা হচ্ছে এটি আরও 5 থেকে 10 বছর কাজ করবে। দ্বিতীয়ত, জেমস ওয়েব প্রযুক্তিগতভাবে হাবল থেকে একেবারে আলাদা। হাবল টেলিস্কোপ এমনভাবে অপটিমাইজ করা যাতে মহাবিশ্বে যা কিছু আমাদের চোখে দেখতে পায় তাই দেখতে পেত। অন্যদিকে জেমস ওয়েবে ধরা পড়ে মহাবিশ্বের সৃষ্টির রহস্য। জেমস ওয়েব প্রকল্পে নাসার সঙ্গে একযোগে কাজ করছে ইউরোপীয় ইউনিয়নের মহাকাশ গবেষণা সংস্থা ইএসএ এবং কানাডিয়ান স্পেস এজেন্সি। এতে খরচ হয়েছে 1000 কোটি মার্কিন ডলার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়ায় চলছে বেথেলহ্যাম আইস স্কাল্পচার ফেস্টিভ্যাল। বরফের তৈরি বিশাল একটি ভাস্কর্যে ফুটে উঠেছে খ্রিস্টীয় ধর্মের নানা বার্তা। দৃষ্টিনন্দন এসব শিল্পকর্ম তৈরি করেছেন 21 জন শিল্পী। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সব সময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।